আজকের ভিডিওতে ক্লাস 5 আইসিএসসি বোর্ডের জিওমেট্রি সেকশনটি আমরা স্টার্ট করতে চলেছি। ঠিক আছে, এবং আজকের ভিডিওতে তোমরা এই টপিকসগুলো পাবে। এক হচ্ছে জিওমেট্রি, তার ডেফিনেশন কি, পয়েন্ট তার ডেফিনেশন এবং অল টাইপস অফ পয়েন্টস, লাইন্স তার ডেফিনেশন এবং অল টাইপ অফ লাইন্স, আমরা এগুলো দেখব আজকে। ঠিক আছে, তো চলো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে যে হোয়াট ইজ জিওমেট্রি। জিওমেট্রি কি? দেখো, জিও আর মেট্রি, তো জিওমেট্রি এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তো দেখো এইটুকু পার্ট, এই যে জিও জিও ঠিক আছে, এইটুকু পার্টটার মানে পৃথিবী, আর্থকে রিপ্রেজেন্ট করে। জিও মিন্স আর্থ, জিওগ্রাফি ভৌগোলিক, তাই না, ভূগোল বলি যেটা আমরা, তাই না। তাহলে জিও এর কথার অর্থ আর্থ, আর এই যে মেট্রি সেটার অর্থ হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপ। এটা মেট্রন থেকে এসছে, মানে মেট্রন যে ওয়ার্ডটা আছে সেইখান থেকে এসছে। তো আমরা জিওমেট্রি ওয়ার্ডটার মানেটা বুঝতে পারলাম যে পৃথিবীর পরিমাপ সম্পর্কে আমাকে আলোচনা করতে বলেছে। তো আমাদের ম্যাথামেটিক্সে অনেক রকম সেকশন আছে, যেমন কি অ্যালজেব্রা, তারপরে তোমার ট্রিগোনোমেট্রি, তো সেরকম এটা হচ্ছে জিওমেট্রি। তো এই সেকশনে বা এই জিওমেট্রিক ওয়ার্ডটার মানে তো আমরা বুঝে গেছি। তো এই সেকশনটা আমরা কি পড়তে চলেছি? এই সেকশনটা আমরা পড়তে চলেছি অ্যাঙ্গেলস, লাইন্স, পয়েন্টস, তারপরে সারফেস, প্লেন, তাদের মধ্যে কি সম্পর্ক, তারা কোথায় ইন্টারসেক্ট করছে, কোন প্লেনে কে রয়েছে, কোন লাইনকে কি বলে, এদের মধ্যে হোল জিনিসটা আমরা স্টাডি করব। ঠিক আছে, এবং জিওমেট্রি এই সমস্ত কিছুর মধ্যে তোমাকে রিলেশনশিপ তাদের মধ্যে দেখাবে এবং খুব ভালোভাবে দেখাবে। ঠিক আছে, তুমি যদি জিওমেট্রি গণিতের এই সেকশনটায়, মানে ম্যাথামেটিক্সের এই সেকশনটায় তুমি যদি একদম মাস্টার অ্যাচিভ করতে পারো, অর্থাৎ টু বি ক্লিয়ার কনসেপ্ট যদি তোমার হয়ে যায়, তাহলে ট্রাস্ট মি, তুমি একটা সব থেকে ভালো ডিজাইনার হতে পারবে। যেগুলো আমাদের যারা ঘরবাড়ি ডিজাইন করে তাদেরকে আমরা কি বলি? আর্কিটেক্টর বলি। তো তুমি সেজন একজন ভালো আর্কিটেক্টরও হতে পারবে। তুমি দেখে থাকবে ইউটিউবে যদি সার্চ করো, তুমি আরও প্রচুর ভিডিও পাবে যে এশিয়ান যুগে, অর্থাৎ প্রাচীন যুগে যেসব মন্দিরগুলো ছিল না, দেখবে এত রকমের মানে ওখানে জিওমেট্রি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তুমি কল্পনাও করতে পারবে না। একটা মন্দির আছে, রিসেন্ট আমার এটা মনে নেই, তুমি মানে প্লার, একটা মন্দিরে একটা গোটা সেকশনে বুঝলে প্লার লাগানো আছে। তো তুমি যদি ওই পিলারগুলোর একটা প্রান্ত থেকে অন্য প্রান্তটাকে দেখো, তো মনে হবে কি যে সমস্ত প্লারগুলো যেন একটা সাইডে গিয়ে একটা পয়েন্টে মিট আপ হয়েছে, কিন্তু তুমি যদি ওই প্লারের মধ্যে মধ্যে হাঁটো কোনোরূপ মিট আপ দেখতে পাবে না, সেম ডিস্টেন্সে দেখতে পাবে। বুঝতে পেরেছ? তো জিওমেট্রি হচ্ছে তোমার একদম পুরো বিগ বস। তুমি এই পার্টে চেষ্টা করবে যে খুব ভালো করে নলেজ গেন করতে। ওকে, কনসেপ্ট যেন একবারে ক্লিয়ার হয়ে যায়, কখন কোথায় কাকে কি ড্র করব, কোন অ্যাঙ্গেলটাকে কি বলে, তার কত মান হয়, তার রিলেশনশিপ কি অন্য আদার্স জিওমেট্রি যেসব অবজেক্টগুলো আসবে, স্কোয়ার আসবে, তোমার রেক্টাঙ্গেল আসবে, ট্রায়াঙ্গেল আসবে, পলিগন আসবে বিভিন্ন টাইপের। তো এসব যাবতীয় সব কিছু সম্পর্কে আমরা ডিটেলসে স্টাডি করব। ঠিক আছে, তবে হ্যাঁ, আমরা ক্লাস 5, তাই না, আইসিএসসি বোর্ডে ক্লাস 5। তো এখন আমাদের যা বেসটা আরম্ভ হচ্ছে, বেসিকটা আরম্ভ হচ্ছে, তো সেই বেসে যেন কোনো প্রবলেম না হয়, মানে তোমার বেস যেন টু বি ক্লিয়ার থাকে। ঠিক আছে, আর তার জন্য যা দরকার পড়ে তুমি বলবে, আমি তাই করব। ঠিক আছে, এখন জিওমেট্রি যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসে, ডেফিনেশন লিখতে দেয়, তাহলে তুমি কি লিখবে? দেখো এটাই লিখবে, জিওমেট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স, যেটা বললাম, দ্যাট ফোকাসেস on the measurement and relationship of lines, angles, surfaces, solids and points. ওকে, তো লিখতে পারবে। ঠিক আছে, এখন এখানে যে ওয়ার্ডটা আছে লাইন্স, এই লাইন্স মানে কি? আমরা যদিও আসছি আমাদের 3rd নম্বর টপিকে, এটা আমরা পড়বো ডিটেলসে। তো লাইন্স মানে এই যে এগুলোকে কি বলা হয়? লাইন্স বলা হয়। স্ট্রেট লাইন, অথবা কেউ একজন এরকম করে লাইন্স আঁকতে পারে, এটাকে বলা হয় কার্ভ লাইন। ঠিক আছে, কোনো লাইন্স দেখবে তোমার একটা এন্ড পয়েন্ট থাকবে, একটা এন্ড পয়েন্ট থাকবে না, তারপরে কাউরির আবার কোনো এন্ড পয়েন্ট থাকবে না। এই লাইনটাকে কি তুমি যত দূর খুশি বাড়াতে পারো, যত দূর খুশি বাড়াতে পারো। এই লাইনটাকে কি এইখানটা ফিক্স, কিন্তু এই দিকে যত দূর খুশি বাড়াতে পারো। ঠিক আছে, অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেলস মানে নিশ্চয়ই তুমি একটা জানো,
এগুলো হচ্ছে তোমার অ্যাঙ্গেলস। তুমি যে ঘরটাতে বসে রয়েছো না, সেই ঘরটাই দেখো, দেবে তোমার ঘরে 4টে অ্যাঙ্গেল পাবে, তাই না? 4টে দেয়াল তো আছেই রে বাবা। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে দুটো দেয়াল, ধরো এইদিকে দেয়ালটা আর তোমার বাড়ির এইদিকে দেয়ালটা যেখানে মিট আপ করছে না, সেই মিটিং পয়েন্টটা এইদিকে যে কোনো দুটো দেয়াল দেখো, যে কোনো দুটো দেয়াল যখন একে অপরে ঠিকছে, দেখবে সেইখানে একটা কি তোমার এরকম করে অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ঠিক আছে, এ দেখো এইখানে এই জায়গাটা বলতে চাইছি, বুঝতে পেরেছো না পারোনি? অ্যাঙ্গেল। তো সেই অ্যাঙ্গেল সম্পর্কে স্টাডি করবো। দেখো এখানে আমি এমন অ্যাঙ্গেল আঁকলাম কি এটা পুরো স্ট্রেট, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি এটা হেলানো রয়েছে বাহুটা, আর্মসটা। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে স্টাডি করব আমাদের পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে অ্যাঙ্গেল সম্পর্কে ডিটেলসে স্টাডি করব। ঠিক আছে, বেশ। সারফেসেস বা প্লেন। ঠিক আছে, ধরো কোনো অবজেক্ট আছে, সেই অবজেক্টটার তল যেটা থাকবে, মানে পৃষ্ঠ যেটা, সেটাই তো সারফেস, এটা আমরা জানি। এরপরে ধরো এই যে একটা আমার যেটা বোর্ড রয়েছে সেটা একটা প্লেন, বাট এখান থেকে যদি আমি এরকম করে দেয়াল তুলে দিতাম গোটার সেকশনটায়, তাহলে এই যে একটা আসতো ইনভিজিবল যেটা দেয়াল তুলে দিয়েছে, সেটা কি অ্যানাদার প্লেন। দেখবে যারা ব্রেক ড্যান্স করে না, তারা মনে হবে এখানে যেন সামনে দেয়াল আছে, দিয়ে এরকম সাংঘাতিক নাচে, তুমি দেখে থাকবে। তো প্লেন সে কল্পনা করে নিয়েছে, যদিও এটা সে প্র্যাকটিস, বাট আমাদের দেখে মনে হয় কি যেন কোনো একটা কাঁচের দেয়াল লাগানো আছে। তো দিস ইজ কি অ্যানাদার প্লেন। বোঝা গেল না? অর্থাৎ তল, এটা সম্পর্কে আমরা স্টাডি করব যদি প্লেনটা এখন একটু বুঝতে হয়, যেহেতু এটা 3D ব্যাপার। তো তুমি ভালো রকম আমি ডায়াগ্রাম দিয়ে অ্যাটলিস্ট বোঝানোর চেষ্টা করব যাতে তোমার খুব সুবিধা হয়। তো একটু বোঝার চেষ্টা করবে তখন প্লেনে। বাট জিনিসটা এটাই যে এইটা ধরো একটা প্লেন। ঠিক আছে, আমাদের এই যে প্লেনটা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের 2D প্লেন, অর্থাৎ 2 ডাইমেনশনাল। তো সেগুলো সম্পর্কে আমরা দেখব, চিন্তা নেই। এখন যদি তোমাদের খুব মনে হয় জটিল হচ্ছে বিষয়টা, তো জাস্ট একবার খালি ব্রেনে ঢুকতে দাও। ঠিক আছে, দি বেরিয়ে যাক, কারণ আমরা ভিডিওতে তখন ডিটেলসে স্টাডি করব, তোমার কোনো টেনশন নেই। ঠিক আছে, আচ্ছা, সলিডস, পয়েন্টস, এগুলো তো পয়েন্ট সম্পর্কে তো আমরা এখনই পড়বো। দ্যাট ইজ কি এ ডট ইজ কল পয়েন্ট, রাইট? যার কোনো লেন্থও নেই, ব্রেথও নেই, হাইটও নেই, কিছুই নেই, শুধুমাত্র কি একটা লোকেশন আছে যে হ্যাঁ এখানে কিছু একটা রয়েছে, ডট। হয়ে গেল আমাদের টপিক 1 কমপ্লিট। ওকে, তো আমরা এরপরে টপিক 2তে যাই। এখন দেখো পয়েন্ট, তো পয়েন্টের ডেফিনেশনে যাওয়ার আগে তুমি কি করতে হবে তোমাকে, বা পয়েন্ট কি বটে সেটা আগে বুঝে নাও, তাহলে ডেফিনেশনটা দেখবে ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে ডট একটা দিলাম না, এটাকে বলা হয় পয়েন্ট। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি এর পাশে আরেকটা দাও সেটা অ্যানাদার পয়েন্ট, এখানে যদি আরেকটা দাও সেটা হচ্ছে অ্যানাদার পয়েন্ট। বোঝা গেল না? তো ডট এনি পজিশন, তোমার খাতার এনি পজিশনে একটা ডট রিপ্রেজেন্ট করে কি পয়েন্টকে। ঠিক আছে, এরপর ধরো তুমি এটা বলবে দাদা এটা এরকম করে আমরা তো সেন্টেন্সে এরকম ফুল স্টপও দিয়েছি। তুমি বলবে এরপর দাদা ধরো আমি ইংরাজি সেন্টেন্স লিখতে গিয়ে লাস্টে ফুল স্টপও দিয়েছি, তাহলে ফুল স্টপ আর পয়েন্ট কি একই? হ্যাঁ, ফুল স্টপ আর পয়েন্ট একই, বাট আমরা যখন কোনো একটা সেন্টেন্সে ইউজ করব সেটা হচ্ছে ফুল স্টপ, লাস্টে যেটা দিই এটা ফুল স্টপ। ঠিক আছে, মানে বলবো। ঠিক আছে, আর এটা হচ্ছে পয়েন্ট। আরে তুমি দেখো না, তোমার বাড়িতে নিশ্চয়ই তোমাকে মা বাবা একটা আলাদা নামে ডাকে, সোনাই, বাবাই, মনা, এরকমভাবে নামে ডাকে, কিন্তু তোমার স্কুলেতে নিশ্চয়ই অফিসিয়ালি কিছুটা নাম আছে, তাই না? ব্যাপারটা বুঝেছো কি না? ঠিক সেরকম যখনই আমি এই জিনিসটাকে একটা ইংরেজি সেন্টেন্সে লাস্টে ইউজ করব সেটা হচ্ছে ফুল স্টপ, বাট ইন জিওমেট্রিতে যদি আমি ইউজ করি সেটা হচ্ছে আমার পয়েন্ট। বোঝা গেল? বেশ, এরপর দেখো আমি এই পয়েন্টটা দেখো একটু মোটা করে ফেলেছি, তাই না? দেখো একটু মনে হচ্ছে বেড়ে গেছে। তো তুমি চেষ্টা করবে তোমার ওই যে পেন্সিলটা আছে না ওটাকে খুব সাফ করার, বেশি সাফ করো না যাতে আঙুলে ফুটে যায়, দেখবে। ঠিক আছে, মানে একটু সাফ করার দিয়ে জাস্ট তোমার ওই পেন্সিলটা দিয়ে, আমার তো ধরো এটা দেখতে পাচ্ছ তো নিপটা কতটা মোটা, তো সেই জন্য এইরকম মোটা আসছে আর কি। তুমি চেষ্টা করবে যতটা সরু করার, সেই পেন্সিলটাকে সরু করে খাতাতে এরকম করে জাস্ট একটা টাচ করে দেবে, দিয়ে এরকম করে রুলে যেটুকু দাগ পড়বে ডটের লাইনে, মানে ডট যেটুকু পড়বে সেটাই হচ্ছে তোমার পয়েন্ট। বোঝাতে পারলাম? বেশ, তোমাকে পরীক্ষায় কি বলবে জানো? তোমাকে পরীক্ষায় বলবে একটি পয়েন্ট আঁকো, তাহলে তুমি এই ডট দিয়ে দিলে, ঠিক আছে, দিয়ে ছেড়ে দিলে, তাহলে কি তোমার কাজ হয়ে গেল?
হলো না কেন বলে দেখিনি? তুমি হয়তো খাতার মধ্যে কোনো একটা ডট দিয়ে দিলে, দিয়ে পরীক্ষার হলে স্যার চশমা নিয়ে দেখতে দেখতে মনে করবে কি যে হয়তো রুলের এমনি দাগ দিয়েছো, একটা ডট পড়ে গেছে। আমরা তো অনেক সময় লিখতে লিখতে পড়ে যায় না, ফুল স্টপের মতোই স্যার ভাববে যে তুমি ওটা দিয়ে রেখেছো, তাহলে পাস পরীক্ষায় তোমার নাম্বার চলে গেল। আমাকে একটা পয়েন্টের উদাহরণ এক্সাম্পল চেয়েছে, বাট আমি দিতে পারলাম না। তাহলে আমাকে কি করতে হবে না, তোমাকে এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার যেটা তোমার ফেভারিট হয় সেটা নেবে, দিয়ে তার নিচে নিচে লিখে দেবে। ধরো এইচ, হরিহর আমার নামে স্টার্ট হয়, তো আমি এইচ এই লেটারটাকে দিলাম, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। ঠিক আছে, তো আমি এক্সাম্পল হিসাবে পয়েন্টের কি বলবো না, এইচ এ বি সি আর 4 পয়েন্টস। বোঝা গেল? এই জন্য আমাদের জিওমেট্রিতে সমস্ত পয়েন্টসকে কি করতে হয়, তোমাকে নাম্বারিং বলছি, তো তোমাকে কি দিতে হয়, নাম দিতে হয়, এবং এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার তোমার ফেভারিট হলে সেই লেটারটা নাও, এবং সেটা যেন অবশ্যই ক্যাপিটাল লেটারে নেবে। ঠিক আছে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে লেটারটা তুমি ব্যবহার করবে সেটা যেন ক্যাপিটাল লেটার হয়। বুঝাতে পারলাম? চলো তাহলে এবারে আমরা পয়েন্টসের টাইপসগুলো দেখে ফেলি। তো পয়েন্টসের ক্লাসিফিকেশনে বা টাইপসে যাওয়ার আগে তার ক্যারেক্টারিস্টিক পয়েন্টগুলো একবার দেখে নিই। তো ক্যারেক্টারিস্টিক অফ পয়েন্টস দেখো, ইট হ্যাজ নো লেন্থ, নো ব্রেথ অ্যান্ড নো হাইট। অফকোর্স আমরা জানি, তাই না, এই যে এই পয়েন্টের এর না তো কোনো লেন্থ আছে, না কোনো ব্রেথ আছে, আর না কোনো হাইটই আছে, জাস্ট একটা লোকেশন। ওকে, ইট ইজ ডিনোটেড বাই ডট। হ্যাঁ, ডট, ও নিচেও দেখো সেন্টেন্সের পরে একটা ডটই আছে, তাই না? ইট ইজ ডিনোটেড বাই ডট। ইট ইজ রিপ্রেজেন্টেড বাই এনি ক্যাপিটাল লেটার অফ ইউর অ্যালফাবেট। অফকোর্স, তো ধরো তুমি পয়েন্ট আঁকলে এবং তোমার অ্যালফাবেটের যে লেটারটা তোমার পছন্দ সেটা ক্যাপিটাল লেটারে একটা দিয়ে দিলে, তার লিখে দিলে কি এ ইজ এ পয়েন্ট। ঠিক আছে, তাহলে ক্যারেক্টারিস্টিক পয়েন্টে কারোরই কোনো ডাউট নেই? অফকোর্স তোমার থাকবে না, তাই তো? চলো, পয়েন্টসের মধ্যে টাইপসে আমাদের ফার্স্ট যে পয়েন্টটা সম্পর্কে স্টাডি করতে হবে সেটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। আচ্ছা, ইন্টারসেক্ট মানে কি? ভাগ করা বোঝায়, তাই না? ভাগ করা বোঝায়। ধরো এই একটা লাইন, আর এই একটা লাইন, তো এই দুটো লাইন দেখো এই জায়গাতে কি করেছে, মিট করেছে না? হ্যাঁ কি না? তাহলে এই যে জায়গাটায় মিট করলো, এই যে দুজনকে ইন্টারসেক্ট করলো বা মিট করলো, মিটিং পয়েন্ট, সেটা কি বলছে? ইন্টারসেক্টিং পয়েন্ট। মানে এই পয়েন্টটাই হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্ট, বোঝা গেল? তো এটার নাম দিয়ে দাও এ, তাহলে এ ইজ কল্ড এ ইন্টারসেক্টিং পয়েন্ট। বোঝা গেল? হ্যাঁ কি না? এরপরে সেটা কোনো লাইন সেগমেন্ট হতে পারে, লাইন সেগমেন্টও তোমার ইন্টারসেক্ট করতে পারে, একে অপরকে কাটতে পারে। সেটা তোমার স্ট্রেট লাইন বা লাইনও হতে পারে, সেটা ইভেন তোমার রেও হতে পারে। ধরো এরকম একটা হলো আর এখানে গিয়ে একটা রে, তাহলে এই যে এটা, এই পয়েন্টগুলোর নাম, এই যে ও পি দি দাও ধরো, তাহলে এই যে দুটো লাইন যখন ইন্টারসেক্ট করবে একে অপরকে, সেই ইন্টারসেক্টিং বা মিটিং পয়েন্টটারই নাম হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট বা তোমার মিটিং পয়েন্ট। ক্রস, এই যে ক্রস করলো এই জায়গাটা, ঠিক আছে? বেশ, এবার ডেফিনেশনটা দেখে নাও। হোয়েন টু লাইন আর পাস থ্রু, পেরিয়ে গেছে অ্যাট এ কমন পয়েন্ট, দেন দ্যাট পয়েন্ট ইজ কল্ড ইন্টারসেক্টিং পয়েন্ট। এখানে পি ও সবাই বোঝা গেছে? আর মজার বিষয় কি জানো, যখন আমরা লাইনের ক্লাসিফিকেশনে যাব তখন আমাদের আসবে ইন্টারসেক্টিং লাইন। ডেফিনেশন দাও, আমাকে এরকম কোশ্চেন চাওয়া হবে। তখন দেখো এই দুটো লাইন যখন পাস করেছে, ঠিক আছে, এই লাইন দুটোকেই তো তোমার বলা হবে, কি বলা হবে? ইন্টারসেক্টিং লাইন। যদি রে পাস করে ইন্টারসেক্টিং রে, যদি লাইন সেগমেন্ট পাস করে তাহলে কি ইন্টারসেক্টিং লাইন সেগমেন্ট। বোঝা গেছে? ওকে, তো চলো এরপর আমরা সেকেন্ডটা দেখে নিই।
আচ্ছা, এখন আমাদের সেকেন্ড যে পয়েন্টের টাইপটা পড়তে হবে সেটা হচ্ছে কনকুরেন্ট পয়েন্ট। ঠিক আছে, তো চলো এটা দেখি কি। আচ্ছা, আগের পয়েন্টে আমরা কি দিলাম? ইন্টারসেক্টিং পয়েন্ট দিলাম। কি দেখলাম গো? না, দুটো লাইন বা রে, এটা আমরা লাইন নিলাম, যদি একটাই কমন পয়েন্টে মিট করে তো সেই কমন পয়েন্টটাকে বলা হবে তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট। এখন দুইয়ের এখানে কটা লাইন আছে? দুটো লাইন আছে। দুইয়ের বেশি যদি লাইন এরকম হয়, তুমি ধরো বললে দাদা আমি এদিকে একটা লাইন টানবো, টানলে তাহলে এই তিনটে লাইন এখন একটাই সিঙ্গেল কমন পয়েন্টে মিট করেছে, তাহলে সেই পয়েন্টটাকে কি আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট বলবো? না, বলবো না। যদি দুইয়ের বেশি লাইন একই পয়েন্টে ইন্টারসেক্ট করে, অর্থাৎ একটাই মিটিং পয়েন্ট হয়, সেই কমন পয়েন্টটাকে আমরা বলবো কনকুরেন্ট পয়েন্ট। বোঝা গেল? দুইয়ের বেশি মানে 3, 4, 5, 6, 8, 10, 12 যত খুশি হবে হোক, বোঝা গেল? সেই পয়েন্টের নাম কি হবে? কনকুরেন্ট পয়েন্ট। এখানে তিনটে আছে, কি একজন কি করলো? এরকম করে টানলো। তোমরা স্কেল দিয়ে করবে অবশ্যই, আমার মতো এরকম হাতে করে করবে না, কারণ তুমি বুঝতেই পারছো এই যে আমি এটা গোল মতো করে দিলাম না, এটা অ্যাকচুয়ালি পয়েন্ট নয়, এর লেন্থ ব্রেথ সব রয়েছে দেখো, তাই না? এরকম গোল মতো করে দিলাম। পয়েন্ট কি? এটা ডট, এক্স্যাক্ট লোকেশন। তোমরা অবশ্যই স্কেল দিয়ে মাপযোগ করে করবে। বোঝাতে পারলাম? কিন্তু এই যে দেখো কতগুলো লাইন, কতগুলো মানে লাইন সেগমেন্ট একটাই কমন পয়েন্টে এসে মিট করেছে, ইন্টারসেক্ট করেছে, তাহলে এই কমন পয়েন্টটাকে কিন্তু আমরা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট বলবো না, বলবো কনকুরেন্ট পয়েন্ট। বোঝা গেছে? আর যখন আমরা লাইন্স করব না, লাইন্সের টাইপসও আসবে কনকুরেন্ট লাইন, তখন আমরা জাস্ট বলে দেবো, এই সেম ডেফিনেশন থাকবে, তো জাস্ট এই লাইন্সগুলো হয়ে যাবে আমার, এই যে লাইন্স, এই যে লাইন্সগুলো, সেই লাইন্সগুলো হয়ে যাবে আমার কনকুরেন্ট লাইন। ঠিক আছে, বেশ। এখন তোমাকে একটা আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, টিপস। একটা পয়েন্ট দিয়ে তোমাকে পরীক্ষায় দেবে, কোশ্চেন আসবে যে একটা পয়েন্ট দিয়ে তোমার কত লাইন বা কতগুলো রে বা কতগুলো লাইন সেগমেন্ট বা কতগুলো প্লেন পাস করতে পারে। তুমি বলবে কি? ইনফাইনাইট নাম্বার, অসীম, তুমি গুণে শেষই করতে পারবে না। ধরো তুমি এরকম টানলে, তোমার একজন বন্ধু এসে এরকম করে আরেকটা টানলো, সে আবার আরেকজন এসে এরকম করে টানলো, তো মানে ইনফাইনাইট নাম্বার অফ তুমি লাইন্স বা রে একটাই কমন পয়েন্টে আঁকতে পারো, কনকুরেন্ট পয়েন্টে। তো পরীক্ষায় যদি তোমার কোশ্চেন আসে, তুমি লিখতে পারবে তো যে একটা পয়েন্ট দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ লাইন পাস করতে পারে। ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ লাইন্স ক্যান পাস থ্রু অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট। ঠিক আছে, বেশ। আচ্ছা, এবার ডেফিনেশনটা দেখে নিই। ইফ 3 or more lines or ray or line segment or plane pass through the same point, then that point is called concurrent point। অর্থাৎ যেটা তোমাকে বুঝালাম সেটাই। ঠিক আছে, তো এখানে একটা ওয়ার্ড আছে কি? প্লেন। প্লেন মানে কি? ধরো এই একটা প্লেন রয়েছে, এখানে একটা প্লেন রয়েছে, এই একটা প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন দিয়ে পাস করে গেছে, তাহলে এই দুটো প্লেন এখানে মিট করেছে, তাহলে এইটা হচ্ছে কি পয়েন্ট? ইন্টারসেক্টিং পয়েন্ট, কারণ দুটো প্লেন আছে। এখন দুইয়ের বেশি প্লেন যদি একই সিঙ্গেল পয়েন্টে, ধরো এইদিকে রয়েছে প্লাস এইদিকে আর একটা কোনো প্লেন আছে, এসে একই জায়গায় মিট করেছে, তাহলে সেটা হবে কি? কনকুরেন্ট পয়েন্ট ওই প্লেনগুলোর। ঠিক আছে, বেশ। হ্যাঁ, অবশ্যই নাম দিয়ে দেবে, এখানে এ নাম দিয়ে দেবে, এখানে বি নাম দিয়ে দেবে, এখানে সি নাম দিয়ে দেবে, দিয়ে বলে দেবে কি এ বি সি আর কল্ড কনকুরেন্ট পয়েন্ট। ঠিক আছে, নাম দিতেই হবে, মনে থাকে যেন আমাদের যে অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটের যে কোনো একটা ক্যাপিটাল লেটার নিয়ে তুমি কিন্তু নাম দেবে, অবশ্যই ছবি এঁকে নাম দিতে হবে কিন্তু, তবেই নাম্বার পাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো নেক্সট হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট। ঠিক আছে, কোলিনিয়ার মানে কি বলতো? কাছাকাছি অবস্থান। ঠিক আছে, ধরো তিনটে পয়েন্ট একই স্থানে থাকবে, ঠিক আছে, বা একই প্লেনে থাকবে, প্রায় একই প্লেনে থাকলে ব্যাপারটা ঠিক দেখায় না, মানে ডেফিনেশনটা কেন বলছি দেখো। ধরো এই যে তিনটে পয়েন্ট রয়েছে না, এ বি সি, এই তিনটে পয়েন্টকে যদি আমি যোগ করি, দেখো একটা স্ট্রেট লাইন পাচ্ছি, তো স্ট্রেট লাইন পাচ্ছি, তিনটে পয়েন্ট এ বি সি নাম দিয়ে দিয়েছি। তো এই এ বি সি আর
কোলিনিয়ার পয়েন্ট। বোঝা গেল না? কিন্তু তুমি দেখো যে এটা এক্স ওয়াই জেড নাম দিলাম, আমি দেখো হয় এই একটা স্ট্রেট লাইন দেখো এর এক্স ওয়াই দিয়ে এইভাবে টানতে পারি, অথবা ওয়াই জেড দিয়ে এইভাবে টানতে পারি, অথবা এইভাবে টানতে পারি। তাহলে এক্স ওয়াই জেড এই যে তিনটে পয়েন্ট, সেই তিনটে পয়েন্ট কিন্তু একটাই স্ট্রেট লাইনে হলো না। তাহলে এক্স ওয়াই জেড কিন্তু কোলিনিয়ার পয়েন্ট নয়, এক্স ওয়াই জেড কোলিনিয়ার পয়েন্ট নয়। কোলিনিয়ার পয়েন্ট কোনগুলো? না একই প্লেনে থাকবে, এটা তো ফার্স্ট কন্ডিশন, প্লাস সেই পয়েন্টগুলো দিয়ে আমি যাতে একটা স্ট্রেট লাইন টানতে পারি, আর সমস্ত পয়েন্টগুলো যেন স্ট্রেট লাইনই পড়ে যায়। বুঝাতে পারলাম? তাহলে সেই পয়েন্টগুলোকে বলা হবে কোলিনিয়ার পয়েন্ট। ঠিক আছে, এবার ডেফিনেশনটা দেখো। থ্রি or more points in a plane are said to be collinear if all lie on the same line. সেম লাইনে তাদেরকে থাকতে হবে। বোঝা গেল? বেশ, এখন তোমাকে একটা কোশ্চেন বারবার করা হবে, দেখবে যে একটা লাইনে কতগুলো কোলিনিয়ার পয়েন্ট থাকতে পারে? ইনফাইনাইট নাম্বার। এই তিনটে কেন, কোটি 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 থাকতে পারে, অজস্র পয়েন্ট থাকতে পারে একটা লাইনে। তাহলে ইনফাইনাইট অফ কোলিনিয়ার পয়েন্ট আর লাই অন এ লাইন। ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আরও একটা কোশ্চেন তোমাকে করা হবে যে তিনটে কোলিনিয়ার পয়েন্ট দ্বারা কটা স্ট্রেট লাইন আমরা আঁকতে পারি? অফকোর্স তারা যদি কোলিনিয়ার হয় একটাই, অনলি ওয়ান, একটাই স্ট্রেট লাইন তুমি আঁকতে পারো তিনটে কোলিনিয়ার বা থ্রি কোলিনিয়ার পয়েন্ট দ্বারা। 4ও হতে পারে, 4 5 6 7 8 9 কোলিনিয়ার পয়েন্ট দ্বারা তুমি কটা স্ট্রেট লাইন আঁকতে পারো? 1। ঠিক আছে, যদি একের বেশি তুমি লাইন টানতে পারো কোলিনিয়ার দ্বারা, তার মানে তারা কোলিনিয়ার পয়েন্টই নয়। সিম্পল ব্যাপার। এবার একটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, তুমি একটা পয়েন্ট দিয়ে অজস্র লাইন টানতে পারো। একটা পয়েন্ট, যেটা আমরা পড়ে এলাম কি, কনকুরেন্ট পয়েন্ট, তাই না? কনকুরেন্ট পয়েন্ট একটা পয়েন্ট, কিন্তু অজস্র লাইন যাচ্ছিল, তাই না, ওটার মধ্যে দিয়ে। বাট কোলিনিয়ার পয়েন্ট কোনগুলো? 3 বা তার বেশি যদি একটাই লাইনে পড়ে যায়, সেগুলো হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট। ঠিক আছে, এবার ডেফিনেশনটা দেখো। 3 or more points in a plane are said to be collinear if all lie on the same line. ঠিক আছে, বেশ, ঠিক আছে, এই ছিল আমাদের পয়েন্টসের সমস্ত ভাগ। এবার আমরা লাইন্সে যাব, তোমাদের পয়েন্টসটাও হয়ে গেল। আচ্ছা, এখন তো তুমি আগে বুঝে নাও, তারপর আমি ডেফিনেশনটা যাচ্ছি লাইন্সের। তো তোমাকে লাইন্স ড্র করা আমি শিখিয়েছি, তাই তো, আগের ভিডিওগুলোতে। তাহলে দেখো, তুমি নিশ্চয়ই এটা স্কেল দিয়ে অবশ্যই আঁকবে। এখানে একটা পয়েন্ট নিতে বলেছিলাম, এখানে একটা পয়েন্ট নিতে বলেছিলাম, তারপরে রুলটাকে না দেখে চালাতে বলেছিলাম। এখানে যে পয়েন্টটা, সেই পয়েন্টটার নাম দিয়ে দাও এ, এখানে যে পয়েন্টটা, সেই পয়েন্টটার নাম দিয়ে দাও বি। এরপর এটাকে আমি লাইন তখনই বলবো যদি এর দুমাত্রায়, অর্থাৎ এই এন পয়েন্টে এবং এই এন পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্ট আর বি পয়েন্টে দুটো অ্যারো হেড দাও, তবেই আমি সেটাকে বলবো কি লাইন অর স্ট্রেট লাইন। মানে কি, এই অ্যারো হেড দেওয়ার কারণটা কি না, এই লাইনটাকে এখনো শেষ হয়নি, আমি জাস্ট খালি এঁকেছি। এই লাইনটাকে আমি এরকম করে টেনে এদিকে বাড়াতে পারি, ওই লাইনটাকে আমি টেনে ইনফাইনাইট দূরত্ব পর্যন্ত বাড়াতে পারি। এখন আমাকে এই লাইনটাকে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? তো আমরা ক্যাপিটাল লেটার তো দিয়ে দিয়েছি পয়েন্টে। এখন আমাকে এটা যে একটা স্ট্রেট লাইন বা লাইন, আমি সেটা কি করে বুঝাবো না, দেখো এ বি লিখলাম, এই পয়েন্ট লিখবে, দুটো এন্ড পয়েন্টকে লিখবে পাশাপাশি এ বি দিয়ে। পরে এটা দেখতে কেমন, অ্যারোর মতো না, ওদের মাথায় একটা ছোট্ট মতো এরকম দাগ দিয়ে দেবে, মানে লাইন হলে এরকম দাগ দিয়ে দেবে, দুদিকে দুটো অ্যারো আছে ছোট্ট মতো করে মাথাতে দিয়ে লিখে দেবে ইজ এ লাইন।
বোঝা গেল? এবার লাইনটাকে স্ট্রেট লাইন কেন বারবার বলছি আমি, শুধু লাইন কেন বলছি না? না, আমাদের লাইনকে বুঝলে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কার্ভ লাইন আর হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, তো কার্ভ লাইন মানে কি এঁকে বেঁকে ঢেউ খেলে যাবে, আর স্ট্রেট লাইন মানে সোজা যাবে। তো এদের ডিফারেন্সটা আমরা লাস্টের দিকে গিয়ে দেখছি কি বটে না বটে, আগে বুঝে নিই বিষয়টা। তাহলে বুঝতে পারলে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে তোমাকে পরীক্ষায়, কিভাবে আঁকতে হবে, এর আঁকা তো আগেই দেখিয়ে দিয়েছি, তাই না? বেশ, তো ডেফিনেশনটা দেখো, হোয়েন স্টেট সেট অফ পয়েন্টস, স্টেট সেট অফ পয়েন্টস মানে কোলিনিয়ার পয়েন্টের কথা বলছে। দেখো এটা সোজা আছে, তো এতগুলো পয়েন্ট তো আমরা ভেতরে দেখাইনি, আমরা জাস্ট এন্ড পয়েন্ট দুটো দেখিয়েছি এ বি। তো হোয়েন স্ট্রেট সেটস অফ পয়েন্টস আর কানেক্টেড দ্যাট ইজ ফর্ম এ স্টেট পাথ হুইচ ক্যান বি এক্সটেন্ডেড ইনডেফিনাইটলি ইন বোথ ডাইরেকশনে তুমি কি বাড়াতে পারো অসীম দূরত্ব পর্যন্ত, তাহলে সেটাকেই বলা হবে আমাদের কি লাইন। বোঝা গেছে? আচ্ছা, লাইন্সের টাইপসে যাওয়ার আগে তার কিছু ক্যারেক্টারিস্টিক আমরা দেখে নিই, যেগুলো ডেফিনেশন আমরা পড়লাম বা বুঝলাম সেগুলোই একবার লিস্ট করে আমি দিয়েছি, সেগুলো তুমি দেখে নাও। তাহলে নাম্বার 1 হচ্ছে ইট হ্যাজ 2 অ্যারো হেড ইন অপোজিট ডাইরেকশন। তাহলে একটা লাইনের নিশ্চয়ই তুমি জানো দু প্রান্তে কি থাকবে, অ্যারো হেড থাকবে, অ্যারো হেড। ঠিক আছে, ইট হ্যাজ 2 অ্যারো হেড ইন অপোজিট ডাইরেকশন, একটা ওই দিকে যাবে আর একটা এই দিকে, অপোজিট ডাইরেকশন। নাম্বার 2 পয়েন্টটা কি বলছে, ইট ডাজ নট হ্যাভ এনি ফিক্সড লেন্থ, এর কোনো ফিক্সড লেন্থ নেই, দ্যাট ইজ উই কান্ট মেজার এ লাইন। তাই তো? আচ্ছা, এই লাইনটাকে আমি টেনে বাড়াতে পারি তো ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত, ওটারও ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত, ওটা এখনো শেষ হয়নি তো। তাহলে আমি একটা লাইনের কি মেজার করতে পারবো, স্কেল দিয়ে আমি দেখতে পারবো এটা কত সেমি লাইন? মাপতে পারবো না, কারণ তো শেষই হয়নি, জাস্ট আমি খালি একটা এঁকে রেখেছি কতটুকু পার্ট, তাই না? ওই জন্যই বলছি ইট ডাজ নট হ্যাভ এনি ফিক্সড লেন্থ, দ্যাট ইজ ওয়াই উই কান্ট মেজার এ লাইন। ঠিক আছে, নেক্সট দেখো, এ লাইন হ্যাজ নো এন্ড পয়েন্টস। হ্যাঁ, কোনো এন্ড পয়েন্ট নেই, এখনো পর্যন্ত চলতেই পারে, কেউ একজন কি করলো এই পর্যন্ত বাড়ালো দিয়ে এইখানে অ্যারো হেড দিল, তাও হবে, তাই না? বেশ, তাহলে এ লাইন হ্যাজ নো এন্ড পয়েন্টস, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস লাই অন দ্য লাইন। ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস কি করতে পারে, লাই করতে পারে, থাকতে পারে পয়েন্টে। তার মানে কি, ধরো এই একটা পয়েন্ট, এই তো এন্ড পয়েন্ট হয়ে গেল, তাহলে এখানে কি ইনফাইনাইট নাম্বার অফ কি পয়েন্ট থাকতে পারে একটা লাইনে, আরও টেনে বাড়াবে তখন আরও পয়েন্ট ঢুকবে, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ লাইন মানে ইনফাইনাইট নাম্বার অফ তোমার পয়েন্টস কি থাকতে পারে একটা লাইনে। বোঝা গেল? বেশ, ইট ইজ ডিনোটেড বাই এ বি অর বি এ। অফকোর্স তোমাকে এক্ষুনি বললাম এই পয়েন্টটা এন্ড পয়েন্ট দুটো নাম দিলে এ বি, তো তুমি এটাকে এ বি এরকম মাথায় অ্যারো দিয়ে লিখতে পারো, অথবা তোমার যদি ভালো না লাগে দাদা আমি বি এ নেবো, তাহলে বি এ নাও, তারও মাথায় এরকম করে অ্যারো দিয়ে দিও। তাহলে এ বি অর বি এ দুটোর মধ্যে যে কোনো একটা লিখো, এ বি অর বি এ হচ্ছে লাইন। বোঝা গেল? এ বিও লিখতে পারো, বিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটোই সেম জিনিসকে রিপ্রেজেন্ট করছে। তুমি কোন এন্ড পয়েন্টটা আগে লিখছো নট ইম্পর্টেন্ট, তবে হ্যাঁ অ্যালফাবেটিক অর্ডারে এ বি লিখলে একটু শুনতে ভালো লাগে, বাট বি এ লিখলেও কোনো ক্ষতি নেই, নাম দিতেই পারো তুমি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, বেশ। আচ্ছা, এখন রে কাকে বলবো আমরা? আচ্ছা, রে এর বেঙ্গলি হচ্ছে রশ্মি। ঠিক আছে, বেশ, আগে বুঝে নাও তারপর ডেফিনেশনে যাচ্ছি। ধরো তুমি একটা লাইন টানলে, এবার তুমি জানো এটা লাইন তখনই হবে যদি আমি দুদিকে দুটো অ্যারোহেড দিই, বাট আমি একটা ইন পয়েন্টে কোনো অ্যারোহেড দিলাম না, আর একটা ইন পয়েন্টে আমি একটা অ্যারোহেড দিলাম, এবং এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। ঠিক আছে, তাহলে এটা কি বলা হবে কি তোমার রে, অর্থাৎ যার একটা এন্ড পয়েন্টে কোনো অ্যারোহেড থাকবে না আর একটা এন্ড পয়েন্টে অ্যারোহেড থাকবে, সেটাকে বলা হবে রে, সেই লাইনটাকে। এখন তুমি এটাকে রিপ্রেজেন্ট কি করে করবে না, লাইনের মতো আমি তোমাকে বলেছিলাম যে এ বি লিখবে এবং এটা দেখতে কেমন, তার সাথে ছোট একটা ভার্সেন উপরে লিখে দেবে। ঠিক আছে, বেশ, এবারে লাইনে তোমাকে আমি কি বলেছিলাম, তুমি এ বিও লিখতে পারো, বিও লিখতে পারো, তাই না? তো তুমিও এখানে তাই বি এ লিখতে পারো, দিয়ে যদি তুমি অ্যারোটা এই দিকে দিয়ে দাও না, ভুল হয়ে গেল, এটা ভুল হয়ে গেল লেখা। দাদা কেন ভুল হয়ে গেল?
না দেখো এটা রিপ্রেজেন্ট করছে যে এটা হচ্ছে এন্ড পয়েন্ট যার মাথায় কোনো অ্যারো নেই, কিন্তু বি এখনও তার এন্ড পয়েন্ট হয়নি, সেটা ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত বাড়তে পারে, অর্থাৎ এর এই দিকটা ফিক্সড, এখানেই ফিক্স বোর্ডের এখানে, কিন্তু এই দিকটা আমি ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত বাড়াতে পারি, পারি কি না বলো? পারি তো। বেশ, তো এটা কি রিপ্রেজেন্ট করছে দেখো না, বি পয়েন্টটা যেটা আমার অ্যারো হেড ছিল সেটা তো নেই, সেটা আমার কি হয়ে গেছে, এন্ড পয়েন্ট চলে এসছে, ফিক্সড, কিন্তু এ দিকটা দেখো অ্যারো হেড হয়ে গেছে। তা এই রেটা কি বি থেকে এর দিকে বাড়ছে না এ থেকে বি এর দিকে বাড়ছে? ডায়াগ্রাম অনুযায়ী এ থেকে বি এর দিকে বাড়ছে, তাহলে আমার এটা কারেক্ট, এ বি মাথায় অ্যারোটা, এটা লেখা যাবে না। যদি এটা তুমি লিখো তাহলে অ্যারোটাকে রিভার্স করো, অ্যারোটাকে রিভার্স করো, তখন এটা কিন্তু ঠিক হয়ে গেল। বুঝতে পারলে কিনা বলো? পেরেছো? এবার ডেফিনেশন এসো। এ রে ইজ এ স্ট্রেট পাথ, অফকোর্স স্ট্রেট পাথ, স্ট্রেট লাইন, লাইনই তো পড়ে আছে, আমরা লাইনই তো করছি। এ রে ইজ এ স্ট্রেট পাথ হুইচ ক্যান বি এক্সটেন্ডেড, এক্সটেন্ড করা যাবে ইনডেফিনাইটলি ইন ওয়ান ডাইরেকশন, শুধুমাত্র এই ডাইরেকশন, এই বি এর ডাইরেকশনই তুমি করতে পারো, ঠিক আছে? অনলি অ্যান্ড আদার এন্ড ইজ ফিক্সড, এই এন্ড পয়েন্টটা ফিক্সড, তো সেটাকে আমার বলা হবে কি রে। ক্লিয়ার? আচ্ছা চলো এর ফিচার্সগুলো দেখে নিই। আচ্ছা এখন চলো আমরা ক্যারেক্টারিস্টিকগুলো দেখে নিই রেতে। তাহলে প্রথম নাম্বার কি বলেছে দেখো, ইট হ্যাজ ওয়ান এন্ড পয়েন্ট অ্যান্ড ওয়ান এন্ডলেস পয়েন্ট। অফকোর্স আমরা জানি একটা রে এরকম দেখতে হয়, এ বি, ঠিক আছে? তো একটা এন্ড পয়েন্ট রয়েছে আর একটা এন্ডলেস পয়েন্ট, কারণ এটা এখনো শেষ হয়নি, এটাকে টেনে বাড়াতে যেতে পারে। অ্যারো হেড একটা আছে, ঠিক আছে, ওয়ান সাইডে অ্যারো হেড আছে, এটাও লিখতে পারো। সেকেন্ড, উই ক্যান নট মেজার এ রে, হ্যাঁ অফকোর্স এটা এখনো শেষ হয়নি তো, না এটাকে টেনে বাড়াতে পারি তো, একটা দিক হয়েছে, অন্য দিকটা এখনো টেনে বাড়াতে পারি, তো সেই জন্য উই কান্ট মেজার এ কি রে, একটা রেকে আমরা মেজার করতে পারবো না। থার্ড নাম্বার পয়েন্ট আছে ইনফাইনাইট পয়েন্টস লাই অন এ রে, হ্যাঁ এটা লাইনের মতনই, এখানে কি কোটি 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 ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কি লাই করতে পারে, এবং সবকটাই হবে কি কোলিনিয়ার পয়েন্ট, তাই তো? ওকে। 4 নম্বর কি বলেছে দেখো, ফিক্সড পয়েন্ট ইজ কল্ড ইনিশিয়াল পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট। এই যে এ পয়েন্ট কল্ড ইনিশিয়াল পয়েন্ট। বেশ, বলেছে দেখো নেক্সট কি, এ ও বি আর টু ডিফারেন্ট রে বিকজ দেয়ার ডাইরেকশন ইজ ডিফারেন্ট। এটার মানেটা কি দেখো, ধরো আমি এখানে ও নিলাম, দিয়ে এটা এর নাম দিলাম, এর দিকে আমি অ্যারো দিয়ে দিলাম, তাহলে ওটা ও এ রে। ও থেকেই আমি কি এদিকে তো টানতে পারি না, আর এ হয়ে গেছে যখন, হয় এই দিকে টানলাম অথবা উপর দিকেও টানতে পারো তুমি, যেটা নাম দাও বি। তাহলে বলো এখানে কটা রে আছে, ও এ রে আছে আর ও বি রে আছে, ও থেকে বি এর থেকে, ও থেকে এর দিকে দুটো রে আছে। তাহলে ও এ আর ও বি রে দুটো আলাদা নয়? আলাদা তো, কারণ তাদের ডাইরেকশন দেখো আলাদা, একজন ওই দিকে বাড়তে চাইছে তো আর একজন নিচের দিকে বাড়তে চাইছে। তাহলে ডাইরেকশন আলাদা হলে কি রেগুলো আলাদা হবে, তাতে ওদের ইনিশিয়াল পয়েন্টটা এক হলেও কোনো ক্ষতি নেই। বোঝা গেল? বেশ, আর একটা জিনিস তোমাকে আমি বলে রাখি, দেখবে আমরা বলে থাকি কি সান রে, সূর্য রশ্মি, কেন? সূর্য ধরো পেছাতে ফিক্সড আছে, সেখান থেকে রশ্মি চলে আসছে কোথায়, পৃথিবীতে, তাহলে ফিক্সড পয়েন্ট, সূর্য হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, সেই ইনিশিয়াল পয়েন্টটা ফিক্সড পয়েন্ট, যেটা আমাদের এখানে ও, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এন্ডলেস, ওই জন্য সান রে বলা হয়। সূর্য ফিক্স পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, সেখান থেকে পৃথিবীতে সমস্ত পেসে ছড়িয়ে যাচ্ছে তার আলো, ওই জন্যই তো সান রে বলি আমরা, একটা ফিক্স পয়েন্ট আর একটা হচ্ছে এন্ডলেস পয়েন্ট। বোঝা গেছে? ওকে চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা এখন দেখো লাইন সেগমেন্ট, আগে বুঝে নাও তারপর ডেফিনেশন আসছি। ধরো আমি এই লাইনটা টানলাম, তোমরা অবশ্যই স্কেল দিয়ে বা রুলারের সাহায্যে আঁকবে, এ বি, কোনো অ্যারো হেড দিলাম না এন্ড পয়েন্টে, এ বি, তো এই এ বি আর বাড়ানো যাবে না, না বি প্রান্ত তুমি বাড়তে পারো না এ প্রান্ত, কারণ আমি কোনো অ্যারো হেড দেইনি। তাহলে এই যে এ বি লাইনটা পেলাম না, এটাই হচ্ছে লাইন সেগমেন্ট। তুমি একটু ভালো করে ভেবে দেখো,
ধরো এই একটা এত বড় লাইন আছে, এটা এক্স এন্ড পয়েন্ট, এটা ওয়াই এন্ড পয়েন্ট। আমি ধরো এখান থেকে এইটুকু কেটে নিলাম, এখান থেকে কেটে নিলাম, সেইটুকু লিখেছি। একটা সেগমেন্ট, একটা লাইনের একটা পার্ট, একটা অংশ, একটা সেগমেন্ট, সেটাই হচ্ছে আমার কি লাইন সেগমেন্ট, যার মাথায় কোনো অ্যারোহেড হবে না। ঠিক আছে, বেশ। তো এটাকে রিপ্রেজেন্ট কি করে করব আমরা? আমরা এখানে কিন্তু এ বি বা বি এ যা খুশি তাই লিখতে পারি। এটার কিন্তু দুটোই সেম, অডের মতো ব্যাপার নয়। দেখো কোনো কারণ কোনো অ্যারোহেড নেয় না, ঝামেলাই তো মিটে গেল। তাহলে এ বি অর বি এ ইজ এ লাইন সেগমেন্ট। আমরা যত যা লাইনের মেজারমেন্ট করব সব হচ্ছে আমার লাইন সেগমেন্ট। আমরা কখনো পারবো না রের মেজারমেন্ট করতে, কখনোই পারবো না একটা স্ট্রেট লাইনে মেজারমেন্ট করতে। বোঝা গেল না? গেল না? বুঝতে পেরেছি? বেশ, তাহলে ডেফিনেশনটা দেখানো, ইট ইজ এ সেগমেন্ট অফ এ লাইন, সেগমেন্ট অফ এ লাইন অ্যান্ড হ্যাজ এ ডেফিনাইট লেন্থ। হ্যাঁ, এর লেন্থটা আমরা রুলার সাহায্যে বা স্কেলের সাহায্যে মাপতে পারবো। ডেফিনাইট লেন্থ আছে সেগমেন্ট, কারণ এটা দুজন ফিক্সড, আর বাড়বে না। ঠিক আছে, আচ্ছা দেখো লাইন সেগমেন্টের ক্যারেক্টারিস্টিক, টু ফিক্সড অ্যান্ড এন্ড পয়েন্ট। অফকোর্স আমরা যদি একটা লাইন সেগমেন্ট টানি, এর এ বি এই পয়েন্টটা অ্যান্ড এই এন্ড পয়েন্টটা বি নাম দিলাম, তাহলে টু ফিক্সড এন্ড পয়েন্ট রয়েছে এ বি, যেটা নো অ্যারোহেড, কোনো অ্যারোহেড নেই। বুঝতে পেরেছি তো? উই ক্যান মেজার এ লাইন সেগমেন্ট। হ্যাঁ, আমরা স্কেল বা রুলার সাহায্যে মেপে বলতে পারি। আঁকা তোমাদেরকে শিখিয়েছি ভিডিওতে, আগের ভিডিওতে। বেশ, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আর লাইজ অন এ লাইন সেগমেন্ট। ইনফাইনাইট, এটা খুব মজার। দেখো তোমার মনে হতে পারে যে রে দাদা ও এখনো শেষ হয়নি, বাড়তে পারে এখনো, লাইন দুদিকেই বাড়তে পারে, কিন্তু লাইন সেগমেন্ট তো বাড়তে পারছে না, লাইন সেগমেন্ট তো ফিক্সড আছে। তাহলে নিশ্চয়ই এখানে ইনফাইনাইট নাম্বার অফ কি কোলিনিয়ার পয়েন্ট থাকবে বা পয়েন্টস থাকবে, হ্যাঁ কি না বলো? কিন্তু এখানেও ইনফাইনাইট নাম্বার অফ কি পয়েন্টস থাকতে পারে লাইন সেগমেন্টে। অর্থাৎ তুমি আমি যে ডট ডট করে 4-5টা এঁকেছি না, এটা কিন্তু নয়, বহু লাইন থাকতে পারে। তাহলে তুমি একটা জিনিস বুঝে গেলে যে রে হোক, লাইন হোক বা লাইন সেগমেন্ট হোক, অজস্র ইনফাইনাইট নাম্বার অফ কি পয়েন্টস ওই লাইনটাতে থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে এবারে নেক্সট টপিকে যাই আমরা। চলো নেক্সট দেখো কনকুরেন্ট লাইন। আচ্ছা, কনকুরেন্ট পয়েন্টের কথা নিশ্চয়ই তোমার মনে আছে। দেখো তো কি ছিল আমাদের না, দুইয়ের বেশি যদি লাইন পাস করে একটা কমন পয়েন্ট দিয়ে, 3, 4, 5, আমি 3টি এঁকেছি। ঠিক আছে, এখানে লাইন আঁকবো, ঠিক আছে না, সব অ্যারোহেড দিয়ে দিলাম। আচ্ছা, এই পয়েন্টটার নাম দিলাম ধরো ও। তাহলে আমি বুঝতেই পারছি যে এটা ধরো এ বি নাম দিলাম এই লাইনটা, এটা সিডি নাম দিলাম, এটা এক্স ওয়াই নাম দিলাম। ওকে, তাহলে বলো আমার এ বি হচ্ছে একটা লাইন, সিডি হচ্ছে একটা লাইন, এবং এক্স ওয়াই হচ্ছে একটা লাইন। আমি এটা রে এর ক্ষেত্রে আঁকতে পারতাম, তোমরা রেও নিতে পারতে, তোমরা লাইন সেগমেন্টও নিতে পারতে, বাট আমি এখানে লাইন নিয়েছি। তো আমার এই 3টে লাইন, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, এখানে নাম্বার দিলাম মানে এই নয় যে তোমাকে নাম্বার দিয়ে করতে হবে, তুমি যাকে খুশি 1, 2, 3 করতে পারো, নো প্রবলেম। আর ও হচ্ছে কমন পয়েন্ট, ওকে, এই ও হচ্ছে কমন পয়েন্ট। তো এটা আমরা জেনে গেছি যে এটাকে কনকুরেন্ট পয়েন্ট বলা হয়, ঠিক আছে, বা পয়েন্ট অফ কনকুরেন্স বলা হয়। আর এই যে লাইনগুলো ড্র করেছি না, মানে পাস হয়েছে এই কনকুরেন্স পয়েন্ট দিয়ে, সেগুলো হচ্ছে কনকুরেন্স লাইন। এবার ডেফিনেশনটা দেখো, 3 or more lines which pass through the same point are called concurrent lines, of course, and common point is called point of concurrence. ও
দ্য পয়েন্ট অফ কনকুরেন্স, অ্যান্ড এ বি সি ডি অ্যান্ড এক্স ওয়াই 1 2 3 এই তিনটে লাইন হচ্ছে তোমার কনকুরেন্ট লাইন্স। ক্লিয়ার? আচ্ছা, এখন নেক্সট দেখো ইন্টারসেক্টিং লাইন। তো ইন্টারসেক্টিং পয়েন্টের মতনই আমরা বলেছিলাম, তাই তো? কি হয় না, যখন অনলি টু লাইন আর রে আর মিট অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট, তাই না? সেই সিঙ্গেল পয়েন্টটাকে বলা হয় তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট। আর ধরো এক্স ওয়াই আর এখানে এম এন, তাহলে এক্স ওয়াই অ্যান্ড এম এন হচ্ছে তোমার ইন্টারসেক্টিং লাইন। লিখবে এক্স ওয়াই অ্যান্ড এম এন আর ইন্টারসেক্টিং লাইন্স, ওকে, বিকজ দে মিট আপ অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট এখানে ও নাম দিয়ে দাও, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টের নাম হচ্ছে ও। তুমি যা খুশি তাই দিতে পারো, শুধু এক্স ওয়াই এম এখানে যা নেবে তার থেকে আলাদা দিও অ্যালফাবেটিকে। 26টা আছে, যে কোনো একটা তুলে নিও, কি আছে। ওকে, তাহলে বুঝতে পেরেছি। তাহলে ইন্টারসেক্টিং লাইন কোনগুলো? অনলি দুটো লাইন, দুইয়ের বেশি লাইন যদি একই পয়েন্টে মিট আপ করে বা ইন্টারসেক্ট করে, তখন আমাদের সেটা কিন্তু কনকুরেন্ট লাইন হয়ে যাবে, যেটা একটু আগে আমরা দেখলাম, তাই না? অনলি দুটো লাইন যদি একটা সিঙ্গেল পয়েন্টে মিট করে, তাহলে সেই পয়েন্টটাকে বলা হবে ইন্টারসেক্টিং পয়েন্ট, আর সেই লাইন দুটোকে বলা হবে ইন্টারসেক্টিং লাইন্স। ওকে, ডেফিনেশনটা দেখে নাও। When two lines are passed through a common point, then those lines are called intersecting lines and the point is called intersecting point. ওকে, আচ্ছা, এখন দেখো টাইপস অফ লাইনের মধ্যে আমাদের এই সব লাইনগুলো পড়তে হবে, হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, প্যারালাল লাইন অ্যান্ড পারপেন্ডিকুলার লাইন। ওকে, তাহলে প্রথমটায় আসি, হরাইজন্টাল লাইন। দেখ, যে লাইনগুলো এরকমভাবে তুমি ড্র করবে, বুঝতে পেরেছো তো, এ বি, তাই না? যে লাইনগুলো তোমার এভাবে ড্র করবে, অর্থাৎ পুরো প্লেনে শুয়ে দেবে, সেই লাইনগুলোকে বলা হবে হরাইজন্টাল লাইন। হোয়েন লাইন মুভস লেফট টু রাইট, তোমার লেফট থেকে রাইটের দিকে, হোয়েন লাইন মুভস লেফট টু রাইট ইন এ স্ট্রেট ডাইরেকশনে যাবে, সেইটা হচ্ছে তোমার কি? হরাইজন্টাল লাইন। সেই লাইনগুলোকে আমরা বলবো হরাইজন্টাল লাইন, ঠিক আছে? বেশ। ভার্টিক্যাল লাইন, যে লাইনগুলো বুঝলে তুমি এরকম লম্বি বসাবে, তো সেই লাইনগুলো হচ্ছে তোমার ভার্টিক্যাল লাইন, ঠিক আছে? বটম টু টপ ইনিশিয়াল পয়েন্ট, বা টপ টু বটম, যা খুশি তাই করতে পারো। টপ টু বটম বা বটম টু টপ, যা খুশি লিখবে, যে একই সংজ্ঞা হবে কিন্তু, হ্যাঁ, ওই জন্য লিখিনি। হোয়েন লাইন মুভস টপ টু বটম ইন এ স্ট্রেট ডাইরেকশন আর কল ভার্টিক্যাল লাইন্স। বোঝা গেল? আর হ্যাঁ, এই লাইনটার রিপ্রেজেন্টেশন তুমি কি লিখবে? এ বি এটা দিয়েও লিখতে পারো, অর বি এ এটা দিয়েও লিখতে পারো। এটারও তাই, এ লিখে দিয়েছি, দেখো রিপ্রেজেন্টেশন কিন্তু দিতে হবে, তাই না? এরপরে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা তোমার ফিউচারে মানে প্রতি পদে পদে কাজে লাগবে যে লাইনগুলো, সেগুলো হচ্ছে এই প্যারালাল লাইন অ্যান্ড পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে? স্টার মার্কস দিয়ে বুঝে নাও, এখন বুঝতেই হবে ভালো করে তোমাকে, এখন থেকেই বেসকে স্ট্রং করতে হবে জিওমেট্রিতে, তাই না? ওপরগুলো মুছে দিই, তাহলে আমি এইগুলো বোঝাতে পারবো। এখন দেখো প্যারালাল লাইনের ডেফিনেশনে পড়ে যাচ্ছে, আগে তুমি বুঝে নাও কি বটে। ধরো এই দুটো লাইন আমি আঁকলাম, লাইন সেগমেন্ট হতে পারে, রে হতে পারে, বা লাইন হতে পারে, যে কোনো, বাস আমি আঁকলাম এরকম করে। তো ভার্টিক্যালিও তাই, এরকম করে আঁকলাম। এটা নাম দিলাম ধরো এক্স ওয়াই, এটা নাম দিল এম এন, এটা নাম দিলাম ওপি, এটা নাম দিলাম এ বি, ঠিক আছে? এখন তুমি দেখো, এটা কোনো নয়, এটা দুটোকে সেপারেট করার জন্য আনলাম। তাহলে এই যে এক্স ওয়াই লাইন আর এম এন লাইন, এইগুলোকে আমরা ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত বাড়াতে পারি, কিন্তু এরা কি কোনোদিন মিট করবে? মানে একে অপরকে কি ইন্টারসেক্ট করবে? এক্স ওয়াই লাইন আর এম এন লাইনকে কি ইন্টারসেক্ট করে বেরিয়ে যাবে?
কোনোদিনই পারবে না। এদের এই মধ্যাকারের ডিস্টেন্স না ফিক্সড, ডিস্টেন্স ফিক্সড। অর্থাৎ যদি দেখো যে এটা 3 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটারের যে গ্যাপটা রয়েছে, এটা ধরো 5 সেন্টিমিটারের একটা গ্যাপ, ঠিক আছে? তো ওই গ্যাপটা 5 সেন্টিমিটার তোমার ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত বাড়িয়ে নিয়ে গেলেও তাদের মধ্যখানে থাকবে। এই এক্স ওয়াই এই লাইনটার এম এন লাইনটা কোনো দিন একে অপরকে ইন্টারসেক্ট করতে পারবে না, ঠিক আছে? তাহলে এই দুটো লাইনকে বলা হবে কি একই সাথে প্যারালাল লাইন, একে অপরের রেসপেক্টে প্যারালাল। সিমিলারভাবে এখানেও দেখো এদের মধ্যেকারের ডিস্টেন্স ফিক্স, আমি একটা বাড়াকামা করে দিয়েছি, ঠিক আছে? কিন্তু তোমরা স্কেল নিয়ে যখন করবে একদম ফিক্স থাকবে। তো এখানে ওপি অ্যান্ড এবি কি প্যারালাল লাইন। এরপরে আমি রিপ্রেজেন্ট কী করে করবো, তাই না? সেটা হচ্ছে মেন প্রশ্ন আমার। না তোমাকে পরীক্ষায় এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। ধরো টানলে তুমি এই রেখা দুটো অথবা এই রেখা দুটো যেমন করে খুশি টানলে, দিয়ে তুমি বলবে যে এক্স ওয়াই প্যারালাল এম এন, এই যে প্যারালালের সাইন। এমন নয় যে এখানে শুয়ে রয়েছে বলে এখানে তুমি সমান দিয়ে দেবে, কারণ এটা যেন তুমি ইকুয়াল সাইন, এটা কিন্তু দেবে না। তুমি দেবে কি প্যারালাল বোঝাতে আমাদের কোন সাইন ইউজ করা হয়, এই সাইনটা ইউজ করা হয়, যে এক্স ওয়াই অ্যান্ড এম এন আর প্যারালাল লাইন। ঠিক আছে? সিমিলারভাবে ওপি ও এবি আর প্যারালাল লাইন। বুঝতে পেরেছ? এরপর ডেফিনেশনটা এসো প্যারালাল লাইনের। when two straight line don't meet or intersect, কখনোই মিট করবে না, কখনোই ইন্টারসেক্ট করবে না, at any point, কোনো পয়েন্টে, ইভেন অ্যাট ইনফাইনাইট, অসীম দূরত্ব গিয়েও, ঠিক আছে? তো সেই লাইনগুলোকে বলবো আমরা প্যারালাল লাইন। ওকে, আরেকবার দেখা নাও, when two straight line don't meet or intersect at any point even at infinity আর কি, ঠিক আছে? বুঝতে পেরেছো? বেশ, এবারে পারপেন্ডিকুলার লাইনটা দেখো। এখন পারপেন্ডিকুলার লাইনটা দেখো, আগে বুঝে নাও তারপরে ডেফিনেশনে যাচ্ছি। ধরো এই একটা লাইন আর এই একটা লাইন, দেখো এক্স ওয়াই নাম দিলাম আর এটা ধরো এম এর নাম দিলাম। তো এই এক্স ওয়াই লাইনের ওপরে এই এম এন লাইনটা দেখো একদম পুরো খাড়া দাঁড়িয়ে আছে এরকম করে, তাই না? সোজাসুজি লম্ব হয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলে কি না? এবং এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন করেছে। অ্যাঙ্গেল চ্যাপ্টারে আমরা পড়বো যে কোনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কোনটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, কোনটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, কীভাবে আঁকতে হয়তো আমরা দেখিয়ে নিয়েছি আগে, তাই না, ভিডিওতে। তো এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন করেছে, মানে একজন একজনের উপর খাড়া দাঁড়িয়ে থাকবে, লম্বা আলম্বি, কোনো দিকে বিকবে না। তুমি কিন্তু এই এরকম করে ধরো এটা নাম দিলে এক্স ওয়াই, এটা নাম দিলে ধরো জেড সি, ঠিক আছে? নাম দিয়ে দিলে, তুই বললে এটা কি দাদা পারপেন্ডিকুলার লাইন? না না, এর তো এর পুরো স্ল্যান্টিং লাইন, এক্স ওয়াইয়ের ওপরে জেড সি কি স্ল্যান্টিং লাইন, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, তাই না? তো এরও এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, সেখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন হয়েছে, বাট এখানে 90 ডিগ্রির থেকে কম, 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেল ফর্মেশন হয়েছে। তাহলে এই লাইন দুটো কিন্তু পারপেন্ডিকুলার লাইন নয়, একদমই নয়, কিন্তু এই দুটো বটে। যদি দুটো লাইন একমাত্র তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট, এটাকে ভার্টেক্সও বলা হয়, সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন করে, তাহলে সেই লাইন দুটোকে বলা হবে পারপেন্ডিকুলার লাইন। আর 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হলেও বলবো না পারপেন্ডিকুলার লাইন, কম হলেও বলতে পারবো না পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে? বুঝতে পেরেছি? বেশ, এবারে রিপ্রেজেন্টেশন কী করে করব পরীক্ষায়? না আমাকে দেখো এইভাবে করতে হবে, এক্স ওয়াই পারপেন্ডিকুলার, দেখো এই সাইন, ঠিক আছে?
এইভাবে একটার উপর একটা খাড়া দাঁড়িয়ে আছে, এইভাবেই দিতে দেবে কিন্তু তুমি পরীক্ষায়, ঠিক আছে। এক্স ওয়াই পারপেন্ডিকুলার এম এ, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এবার ডেফিনেশনটা দেখো, টু লাইন্স ইন্টারসেক্ট অ্যান্ড ফর্ম 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাট ইন্টারসেক্টিং পয়েন্ট আর কল্ড কি পারপেন্ডিকুলার লাইন। বুঝতে পেরেছি? বেশ, তাহলে লাইনটা আমাদের হয়ে গেল। ওকে, তো এই ছিল আমাদের সমগ্র টপিক্সের ভিডিওটা, যেটা তোমাদেরকে আমি বলে দিলাম, ডিসকাস করে দিলাম। নিশ্চয়ই আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর একটাই রিকোয়েস্ট আছে তোমাদেরকে, জিওমেট্রিতে কোনোভাবে দুর্বল হবে না, কোনোভাবেই মানে এটার প্রতি তুমি অবহেলা করবে না। জিওমেট্রিকে খুব ভালো তোমাকে শিখতে হবে, আর আমি তোমাকে শেখাবো, শুধু তুমি সাথে থাকো আমার, ঠিক আছে। তো পরের ভিডিওতে আমরা অ্যাঙ্গেলস নিয়ে ডিসকাশন করব। আচ্ছা, এখানে বলে রাখি যে আরও আমাদের দুটো লাইন ছিল, একটা হচ্ছে ট্যানজেন্ট লাইন, একটা হচ্ছে সেকট্যান্ট লাইন। তো সেই দুটো লাইনটা আমরা একটু আপার লেভেলে গিয়ে বুঝবো, ঠিক আছে, কারণ ওখানে সার্কেলের ব্যাপার আছে, তো সার্কেল আসবে, দেন তারপরে তুমি বুঝতে পারবে যে কোনটা ট্যানজেন্ট কোনটা সেকট্যান্ট, ঠিক আছে। তো তোমাদের এই দাদা সমস্ত কিছু ক্লাস 5-এর সিলেবাস রিলেটেড যা আছে বরং তার বেশিই তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো তুমি তো নিশ্চয়ই তোমার কপি বুকে তুমি নোট করে রেখেছো, অবশ্যই রাখবে। আর যেটা ডাউট হবে তুমি এনি টাইম আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে। পরের ভিডিওতে অ্যাঙ্গেল নিয়ে ডিসকাশন হবে। তো আজকের মতো বাই।